সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। মেহেদির মুখে এত এত কথা শুনে ভাবলার মতো চেয়ে আছে আহি। স্কুল কলেজে অনেক ছেলে প্রপোজ করেছে, কিন্তু এভাবে সামনাসামনি কেউ কখনো বলার সাহস পায়নি। একে ওকে দিয়ে বলিয়েছে, মেহেদি প্রথম। তবে মেহেদি এটা কি বলল? সে বোকা? সে যদি বোকা হয়ে থাকে তাহলে মেহেদি তার থেকে বড় বোকা। শুধু সুন্দর সুন্দর কথা বলে প্রপোজ করলেই হবে? তার কি উচিত ছিল না একগুচ্ছ গোলাপ আনা? মিনিমাম একটা গোলাপ আনলেও সে রাজি হয়ে যেত। গোলাপ না হয় বাদই দিল, তারা তো ফুলের বাগানে দাঁড়িয়ে আছে, এখান থেকে যে কোনো একটা ফুল ছিঁড়ে তো দিতে পারত। কাল অনেক রাতে ঘুমাতে যাওয়ার দরুন ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল আহির। ফ্রেশ হয়ে এসে দেখলো পারভিন বেগম খাবার নিয়ে বসে আছেন। সে ওয়াশরুম থেকে বেরোতে বড় মা খাবার খেতে বলে চলে গেলেন। খাওয়া যখন মাঝপথে তখন শবনম মেসেজ করে বাড়ির ডান পাশের নার্সারিতে ডাকে। সে নাকে মুখে খাবারগুলো গিলে সেখান থেকে উপস্থিত হয়। এসেই এই কাহিনী। মেহেদি নরম ও আবেগ মিশ্রিত কণ্ঠে ফের বলল, আহি, কি ভাবছো দেখো, তোমার সময় লাগলে নিতে পারো, ভেবে চিনতে আমাকে অ্যান্সার দিও, তবে নিরাশ করবে না প্লিজ। আহি যেন হেসে ফেলল। এসব আবেগী কথা শুনলেই কেন জানি তার হাসি পায়। কি আর করার, কিন্তু চোখে একরকম আতঙ্কের ঝিলিকও দেখা গেল। সে ধীরে ধীরে বলল, দেখুন মেহেদি ভাইয়া, আমি বোকা নই, আর আমার কিছু ভাববারও প্রয়োজন নেই। আপনি এইসব কথা বলেছেন জানলে আম্মু আর তুজো ভাই আমাকে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবে। দেখো, তারা তোমার মা আর বড় ভাই, শাসন তো করবেই। তুমি চাইলে আমি ডিরেক্ট তোমার ফ্যামিলির সাথে কথা বলবো। আহি অবাকের চরম পর্যায়ে পৌঁছে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, পাগল হয়ে গেছেন আপনি? আমি এখন বিয়ে টিয়ে করবো না ভাইয়া। আহির ছেলে মানুষই ভঙ্গিমা দেখে হালকা হেসে ফেলল মেহেদি, আর মুখে বলল, কারণ তুমি যখন চাইবে তখন বিয়ে হবে। কিন্তু আমার তো প্রেম করতেও লজ্জা লাগে, যদি ধরা খাই তুজো ভাই মেরে ফেলবেন আমায়। আচ্ছা ঠিক আছে, প্রেম করতেও হবে না, তুমি শুধু। আহি হঠাৎ এইদিক ওইদিক তাকালো, চারপাশটা ভালো করে লক্ষ্য করে বলল, আপনার সাথে এভাবে কথা বলছি দেখলে তুজো ভাই আমাকে ধরে পাড়াবে মেহেদি ভাইয়া। আমি এখন আসি। মেহেদির গলায় এক ফোঁটা হতাশা ঝরল। বিরক্ত হলেও সেটা প্রকাশ না করে মুখে বলল, সব কথায় ত্রুজো ভাই করছো কেন? কারণ আরে আহি আপু, এখানে তুমি? আর আমি সারা দুনিয়া খুঁজে বেরিয়েছি। শিগগির আসো, বাসর ঘরের টাকা ভাগাভাগি হচ্ছে। মেহেদি ভাইয়া তুমিও আসো। বলে আহির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তাহি। আর একটু পরে আসতে পারলে না শালিকা? বিড়বিড় করে আওড়ালো মেহেদি। হালকা রোদ এসে পড়েছে খোলা জানালা দিয়ে। ঘরের ভেতর আধো আলো আধো ছায়ার খেলা। জানালার পাশে দাঁড়িয়ে তুর্য একাধারে সিগারেট টেনে যাচ্ছে। চোখ দুটো কেমন নির্লিপ্ত। ঠিক সেই মুহূর্তেই আস্তে করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো আহি। উদ্দেশ্য তুর্য ভাইকে জ্বালানো। তার মুখে চিরচেনা দুষ্টু হাসি। তবে তুর্যকে সিগারেট খেতে দেখে সেটা মিলিয়ে গেল। এখন বিরক্ত করা যাবে না, কেননা তুর্য ভাই যখন সিগারেট খান তখন কেমন যেন ব্যবহার করেন। তাই ভ্রুকুচকে বলল, আপনি বেড়াতে এসেও সিগারেট খাচ্ছেন তুজো ভাই? তুর্য মুখের ভেতরের অবশিষ্ট ধোঁয়াটুকু শূন্যে ছেড়ে পেছনে ফিরে না তাকিয়েই বলল, নার্সারিতে কি করছিলে তুই? ফুল তুলতে গিয়েছিলাম। একটু সময় নিয়ে বলল আহি। মানে সব দিকে নজর, লুকিয়ে চুরিও কিছু করার কায়দা নেই। তুর্যের দৃষ্টি এবার খানিকটা ঘুরল, চোখে সরু করে বলল, ওই ছেলেটা কেন গিয়েছিল? আহি এক মুহূর্ত ভেবে থতমত করতে করতে জবাব দিল, কোন ছেলেটা? ও মেহেদি ভাইয়া, উনিও মনে হয় ফুল আনতে গিয়েছিলেন। তুর্যের মুখ গম্ভীর, বিরক্তির সুরে বলল, কেন এসছিস বলে বিদায় হ। এসেছিলাম অন্য একটা কারণে, সেটা পরে বলবো। এখন এই 20 টাকা ধরুন, এক প্যাকেট সোনালি বিড়ি কিনে খায়েন। বলে একটা চকচকে 20 টাকার নোট তুর্যের দিকে এগিয়ে দিল আহি। বাথরুমে না করে যা এখন। গলা শক্ত করে বলল তুর্য। আহি চলে যেতেই নিচ্ছিল, কিন্তু হঠাৎ তার মনে হলো তুর্যের মুখটা আজ অন্যদিনের তুলনায় বেশি গম্ভীর দেখাচ্ছে। তাই সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আপনার কি মন খারাপ তুর্য ভাই? তোর জেনে কাজ নেই। বলে আবারও তার হালকা বাদামি ঠোঁটের ভাঁজে সিগারেট চেপে ধরল। আপনার কষ্ট আমি বুঝলেন? আপনার চোখের সামনে আপনারই ছোট ভাইয়ের বাসর হয়ে গেল, কদিন পর বাচ্চাও হবে, অথচ আপনার বিয়েই হলো না। সেধে সেধে নিজের বিপদ ডেকে না এনে দূর হয়ে চোখের সামনে থেকে।
তুর্যের অগোচরে একটা ভেঙচি কেটে চলে গেল আহি। আজ মনে হয় তুর্য ভাই ভালো মনে সিগারেট খাচ্ছেন, তা না হলে নির্ঘাত বকতেন। ঘরটার ভেতর যেন কেউ অদৃশ্য আগুন ধরিয়ে দিয়েছে। পর্দার ফাঁক দিয়ে দুপুরের রোদ এসে মেঝেতে পড়ছে, কিন্তু সেই আলোও যেন উত্তপ্ত হয়ে উঠেছে মা ছেলের কথা কাটাকাটির শব্দে। নাজমা বিশ্বাস চেয়ারে সোজা হয়ে বসে আছেন, মুখে বিরক্তির ছাপ, ঠোঁট আঁকাবাঁকা করে চাপার রাগ চেপে ধরেছেন, হাত দুটো আঁকড়ে ধরে রেখেছেন আঁচলে, কিন্তু চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। ছেলেটা যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি তীক্ষ্ণ গলায় হঠাৎ বলে উঠলেন, তুমি কি পাগল হয়ে গেছো মেহেদি? কী সব যা তা বলছো? কদিন হয়েছে ওই মেয়ের সাথে তোমার পরিচয়? বলো কয়দিন? মাত্র 3 দিনেই তুমি তাকে ভালোবেসে ফেলেছো, বিয়ের প্রস্তাব দিতে বলছো। এই কথা যদি একবার তোমার বাবার কানে যায় কি হবে ভেবে দেখেছো? আর তুমি যেটাকে ভালোবাসা ভালোবাসা বলে পাগল হচ্ছ, সেটাকে ভালোবাসা বলে না, ওটা মোহ। 2 দিন পর কেটে যাবে। কথাগুলো ছুরির মতো বিঁধে গেল মেহেদির ভিতরে। সে চেয়ার থেকে হঠাৎ উঠে দাঁড়ালো, চোখ দুটো জল করছে, গলার শিরাগুলো ফুলে উঠেছে, ফর্সা মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে, 2 হাত মুঠো করে শক্ত করে রেখেছে, কিন্তু কণ্ঠস্বর যেন কাপা আগুন। সে চাপা কণ্ঠে হুঙ্কার দিয়ে বলল, মোহ, প্রেম, ভালোবাসা যাই হোক না কেন, আমি ওকেই চাই। চাই মানে চাই। ওর প্রতি আমার অনুভূতি যদি মোহ হয়, তাহলে আমি এই মোহকেই বাঁচব, আর এই মোহকেই মরব। আচ্ছা মা, তুমিই বলো, কারো উপস্থিতিতে যদি বুক কাঁপে, কারো জন্য যদি নিজের সব কিছু ছেড়ে দিতে ইচ্ছে করে, তাহলে সেটা কি মোহ? আর যদি মোহই হয়ে থাকে, তাহলে আমি কেয়াই করি না। আমি ওই মোহই রয়ে আছি, আর সেখান থেকে বের হতেও চাই না। শেষ কথাগুলো বলার সময় মেহেদির বুক ওঠা নামা করছে দ্রুততায়, চোখে রাগের সঙ্গে এক ধরনের একগুঁয়েমি। সব জায়গায় ঘাটতেরামি সাজে না, এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। নাজমা বিশ্বাসের গলায় ধমকের সুর স্পষ্ট। আমি বলেছি মানে তুমি এক্ষুনি যাবে মা, রাইট নাও। আমার রাগ সম্বন্ধে তোমার ভালো করে ধারণা আছে, দয়া করে আর কথা বাড়াবে না। হাতে থাকা মোবাইলটাকে সজনে মেঝেতে আছাড় মেরে হুঙ্কার দিয়ে কথাগুলো বলে উঠল মেহেদি। এভাবে আরও কিছুক্ষণ মা ছেলের মাঝে তর্কাতর্কি হলো। না চাইতেও ছেলের কাছে হার মানতে হলো নাজমা বিশ্বাসকে। এই সম্পর্ক যে কোনো দিনই গড়ে উঠবে না, তিনি সেটা ভালো করেই জানেন। তবে ছেলের সাথে না পেরে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। উদ্দেশ্য চৌধুরী বাড়ির বড় কর্তাকর্তির জন্য বরাদ্দাকৃত ঘর, কিন্তু সেখানে কাউকে পেলেন না। ফিরেই আসছিলেন সেই মুহূর্তে পারভিন বেগম পেছন থেকে ডেকে বললেন, ভাবি কিছু বলবেন? পুনরায় পিছু ফিরলেন নাজমা বিশ্বাস। একবার চাইলেন কিছু না বলেই চলে যাবেন, কিন্তু সেই মুহূর্তে ছেলের করুণ মুখশ্রী চোখের সামনে ভেসে উঠল। তার মুখে সংকোচের আভা বিদ্যমান, সেটা পারভিন বেগমও খেয়াল করলেন। তিনি বললেন, ভাবি আসুন আমরা ভেতরে বসে কথা বলি। ভেতরে গেলেন নাজমা বিশ্বাস। বিছানার উপর দুজনে পাশাপাশি বসলেন। নাজমা বিশ্বাস কিছুটা সময় নিয়ে গলা খাকারি দিয়ে বললেন, আসলে আপা, আমি এই কয়দিনে যা বুঝলাম, আপনাদের পরিবারের 2 ভাইয়ের কথাই সবাই মান্য করে, তাই দুলা ভাইকেই কথাটা বলতে এসেছিলাম। উনি যেহেতু নেই, আপনাকেই বলছি। কথাটুকু বলে নিজের 2 হাত দ্বারা পারভিন বেগমের 2 হাত মুঠোবন্দি করে তিনি ফের বললেন, আপা, আমার মেহেদির জন্য আপনার দেবরের মেয়ে আহির হাতটা চাইছিলাম, দয়া করে না করবেন না আপা। পারভিন বেগমও কিছুটা চিন্তায় পড়ে গেলেন। মনের ভিতরের এলোমেলো কথাগুলো একসাথে গুছিয়ে শান্ত কণ্ঠে বললেন, আসলে ভাবি মেয়েটা তো পড়ছে, আমরা এখন এসব নিয়ে ভাবছি না। পড়ছে পড়ুক, আল্লাহ যেখানে কপালে লিখে রেখেছে সেখানেই হবে। আর আমাদের মেয়েটার হাতে পায়ে বড় হলেও সংসার করার বোধ বুদ্ধি এখনো হয়নি, সেটা এই কয়েকদিনে আপনি বুঝতে পেরেছেন আশা করি। পড়বে, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আপা। সংসার আর পড়া একসাথে হয় না ভাবি, তবে আপনি যেহেতু বলছেন আমি সবাইকে বলে দেখব। মেহেদির মা মুখে হাসির মতো একচিলতে আভা এনে বললেন, আমরা না হয় আকদ সম্পন্ন করে রাখলাম। আমি ওর বাবা চাচাদের বলে দেখি ভাবি, তাদের মেয়ে, তারা যেটা ভালো বুঝবে করবে।
রাতের আকাশ গভীর, দূরের শহরের আলো ঝলমল করছে যেন দূর কোনো জীবন্ত নগরী, কিন্তু ঘরের ভেতরের বাতাস ভারী। জানালার ফাঁক দিয়ে হালকা হাওয়া ঢুকছে, ঘরের কোণে ঘরোয়া আলো ফিকে। এমন সময় আকবর চৌধুরী থমথমে মুখে ঘরে ফিরলেন। স্বামীকে দেখে পারভিন বেগম এগিয়ে গিয়ে কিছু বলতে চাইলেন, কিন্তু তার আগেই আকবর চৌধুরী বলে উঠলেন, কি হয়েছে তোমার ছেলের? শুনলাম ঢাকা ফিরেছে। কালকে বৌভাত সেরে আমরা তো এমনিতেই চলে যেতাম। এত রাতে ঢাকা ফেরার কোনো দরকার ছিল? হয়তো জরুরি কোনো কাজে বেঁধে গিয়েছে তাই। বাকি কথাটুকু শেষ করার আগেই আকবর চৌধুরী রেগে মেগে বলতে আরম্ভ করলেন, আর কতভাবে ছেলের দোষ ডাকবে তুজ্জের মা? কী কাজ ওর এত রাতে? রোগী এসে অপেক্ষা করছে তোমার ছেলের জন্য। কোনো খবর আমার কানে আসেনি ভেবেছ? কি খবরের কথা বলছো? সব কিছু জানা সত্ত্বেও এমন কথা বলায় আকবর চৌধুরীর রাগ আরও তীব্র হয়ে উঠল। চোখ সরু করে বললেন, তোমার ছেলে যাওয়ার আগে রাগারাগি করেনি তোমার সাথে? জিনিসপত্র ভাঙাচুরা করেনি? বলো আমাকে, এটা কি ওর আব্বার বাড়ি? রাগ উঠেছে, বাড়ি দূরি করে চলে গেলাম। তুর্যের মা হালকা দম বন্ধানো শ্বাস নিয়ে উত্তর দিলেন, সে তো ওর ছোটকালের অভ্যাস, রেগে গেলেই। তুমি এখনও ছেলে টান টানবে? এত রেগে যাওয়ার মতো আমি তো কোনো কারণ দেখছি না। অভ্যাস পাল্টাতে বলো ছেলেকে। অভ্যাস না, বদ অভ্যাস। আর সবাইকে রেডি হয়ে থাকতে বলো, কাল ভোরে আমরা রওনা হব। আকবর চৌধুরী চেয়েছিলেন খুব সকাল সকালই বেরিয়ে পড়বেন ঢাকার উদ্দেশ্যে, কিন্তু সেটা হয়নি। বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে যায়। পারভিন বেগমের বাড়ির লোকেরা তো আসতেই দিতে চাইছিলেন না, অন্তত বৌভাতের অনুষ্ঠান তাই থেকে যাবার জন্য অনুরোধ করছিলেন। তুর্যের এভাবে হুট করে ঢাকায় ফিরে যাওয়ার কারণ সম্পর্কেও সে বাড়ির লোকেরা অবগত নন। এদিকে ঢাকায় ফেরার আগে মেহেদি অনেক চেষ্টা করেছিল আহির সাথে আলাদা করে কথা বলার জন্য, কিন্তু পারেনি। এসব নানান ঝামেলায় রওনা দিতে অনেকটা সময় লেগে যাওয়ায় তাদের ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে বিকাল গড়িয়ে গিয়েছে। পারভিন বেগম বাড়িতে গিয়ে ফিরে গায়ে জড়ানো ভারী শালটা পাল্টে কোনো রকমে নিত্যদিনে পরিহিত শাড়ি পরে দুই যাকে রান্নার জোগাড় করতে বলে আগে ছেলের রুমের সামনে গেলেন। দরজা ভিজিয়ে রাখা দেখে ধীরে ধীরে সেটা ঠেলে খুললেন। ঘর আধো অন্ধকার, জানালার পর্দা বাতাসে দুলছে। টেবিলের উপর একটা খোলা বই আর আধা খাওয়া কফির মগ পড়ে আছে। নিত্যদিনের আবর্জনা রাখার জন্য রুমের ভিতরে যে ওয়েস্ট বাস্কেট রাখা হয়েছে সেটা ভরে আছে অসংখ্য কাচের টুকরোয়। রুমে স্থান পাওয়া সবচেয়ে দামি আর সুন্দর শোপিসটা দেখা যাচ্ছে না। ওয়েস্ট বাস্কেটে রাখা কাচের টুকরোগুলো হয়তো তারই। এই প্রথমবারের মতো তিনি ছেলের ঘর এতটা অগোছালো পেলেন। তিনি চারিদিকে তাকিয়ে একটু চিন্তিত হয়ে পড়লেন। রুমের কোথাও তুর্য নেই। কয়েকবার ডাকও দিলেন, কিন্তু কোনো উত্তর পেলেন না। বুকের ভিতরটা ধক করে উঠল। তারপর ব্যালকনির দিকে এগিয়ে গেলেন, সেখানেও নেই। তিনি আর সময় নষ্ট না করে ছাদের দিকে হাঁটা ধরলেন। সেখানে পৌঁছাতেই ছেলেকে দেখতে পেলেন। সে ছাদের রেলিং ঘেঁষে দুই হাত বুকে বেঁধে দাঁড়িয়ে আছে, দৃষ্টি শূন্যে। সব সময় পরিপাটি করে রাখা চুলগুলো আজ এলোমেলো। মেসি বেবি লেয়ার কাট করা চুলগুলো আজ জেল দিয়ে সেট করে নেয়। কেমন যেন উস্কো খুস্কো বাতাসে মৃদু উঠছে। ছেলের এমন উদাসী ভাব দেখে বুকের ভিতর খচ করে উঠল পারভিন বেগমের। আব্বা। মমতা ভরা কণ্ঠে ডাক দিলেন পারভিন বেগম। ডাকটা তুর্যের কান অবধি পৌঁছালেও সে কোনো সাড়া দিল না। এখনও একই কায়দায় দাঁড়িয়ে আছে, যেন কারো উপস্থিতি সে টের পায়নি। পারভিন বেগম ফের ডাকলেন, কথা বলবি না আব্বা? তুর্য এবার পেছনে ফিরে মায়ের পানে চাইল। ঠোঁটে তির্যক হাসির রেখা টেনে বলল, কেন বলবো না? ফাইনালাইজড এভরিথিং, বলো সবটা শুনি। ছেলের ভঙ্গুর কণ্ঠস্বর শুনে পারভিন বেগমের বুক কেঁপে উঠল। তুর্যের ভিতর কী চলে সেটা বাইরে থেকে বোঝা মুশকিল, তবে আজ কিছুটা হলেও বোঝা যাচ্ছে। ঘরে ধপাধপ কারো পায়ের আওয়াজ শুনে থেমে গেলেন পারভিন বেগম। ঘাড় গড়িয়ে পেছনে চাইলেন তিনি। তুর্য মায়ের দিকে হাতে হতেই দৃষ্টি সরিয়ে সামনে চাইল। তুর্য ভাই, আপনি কি ছাদে? গলা উঁচু করে ডাকতে ডাকতে ছাদে পা রাখল আহি। সেখানে পারভিন বেগমকেও উপস্থিত দেখে ফের বলল, বড় মা আপনিও আছেন? তাহলে থাক, আমি পরে আসবো। না থাক মা, কেন এসেছিস বল, আমার কাজ আছে।
বলে বাকি কথাটুকু শেষ না করে চলে গেলেন পারভিন বেগম। তিনি চোখের আড়াল হতে আহি তুর্যের দিকে এগিয়ে গিয়ে গলার আওয়াজ কমিয়ে বলল, আপনাকে একটা গরম খবর দেওয়ার আছে, তবে তার বিনিময়ে আমি যা চাইবো সেটা দিতে হবে। অযথা বকবক করে কানে মাথা কাস না। অযথা নয়, একটু আগে আব্বু বড় আব্বুকে বলছিলেন আপনাকে জোর করে বিয়ে দিয়ে দিতে, তাহলে নাকি আপনি ঘরমুখো হবেন। এ কথা তোর বাপ বলেছে? হ্যাঁ। বলে ওপর নিচ মাথা দোলালো আহি। গিয়ে বল তার। কথা শেষ না করে মাঝপথেই থেমে গেল তুর্য। আহি বাকি কথাটুকু শোনার জন্য তাড়া দিয়ে বলল, থামলেন কেন, কি বলবো? নাথিং, যা তুই। বিনিময়ে কিছু একটা চেয়েছিলাম। কি চাস? ভ্রুকুচকে শুধালো তুর্য। আপনার রুমে সুন্দর একটা পেন দেখেছি, ওটা দিবেন? আবার আমার রুমে গিয়েছিলে? আপনাকে খুঁজতে গিয়েছিলাম, দিবেন কলমটা? ঢং করিস? কলম পেছনে লুকিয়ে রেখেছিস, দেখিনি ভেবেছিস? তুর্যের কথা শুনে আহি ক্যাবলা হাসি দিয়ে পিছনে লুকিয়ে রাখা হাতটা সামনে এনে পুনরায় দাঁত বের করে হাসতে হাসতে বলল, তাহলে নিয়ে নিলাম। হ্যাঁ। কথাটা বলে এক দৌড়ে ছাদ থেকে নেমে গেল। যাওয়ার পথে একবার হোঁচট খেয়ে পড়তে গিয়েছিল, আবার নিজেকে সামলেও নিয়েছে। আজকের পরিবেশটা প্রতিদিনের মতো উৎসব মুখর নয়, কিছুটা থমথমে। কেননা একটু আগেই আকবর চৌধুরী ছেলের ওপর চিৎকার চেঁচামেচি করেছেন। সরাসরি ছেলেকে না বললেও তাকে শুনিয়ে শুনিয়ে পারভিন বেগমের ওপর চেঁচামেচি করেছেন। তুর্য নিজের ঘরেই থাকার দরুন সবটা শুনেছে, কিন্তু কোনো উত্তর করেনি। যদিও কখনো তর্কাতর্কিতে জড়ায় না সে, বেশি রাগ উঠলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এইসব কথা কাটাকাটি ভালো লাগে না তার। সকাল সকাল খাবার টেবিলে বসে নাস্তা করছে চৌধুরী পরিবার। খাবার প্লেট আর চামচের ঠকঠক শব্দ ব্যতীত কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে পারভিন বেগম বললেন, বলছিলাম, নাজমা ভাবি আমার কাছে একটা প্রস্তাব দিয়েছিল। তার ছোট ছেলের জন্য আমাদের মেয়ের হাতটা চাইছে। সবাই এক জায়গায় আছো, তাই এখনই বললাম। তুমি কি বলছো ভাবি? খাবারে হাত চালাতে চালাতে বললেন আসলাম চৌধুরী। বলেছি তাদের বাপ চাচাদের জানাবো, তারা যেটা ভালো বুঝবে করবে। কেন না করে দিতে পারোনি? স্বামীর গলায় এমন কাট কাট কথা শুনে পারভিন বেগম বললেন, মেয়ের মা আমি, মুখের ওপর না করা যায়। মেজো ভাই তুমিই বলো। অন্যের মেয়েকে নিজের মেয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। রুক্ষ গলায় কথাটা বলে খাবার টেবিল ছেড়ে গেল তুর্য। তাকে এভাবে উঠে যেতে দেখে মারুফা বেগম বললেন, কি হয়েছে বুবু? তুর্য এভাবে খাবার রেখে চলে গেল কেন? ওর কি এই সম্বন্ধে মত আছে? ওর মতো করে তো থাকারই কথা মেজুবো। আহির বিয়ে হয়ে গেলে ওকে আর কেউ জ্বালানের থাকবে না। হালকা ঠাট্টার ভঙ্গিতে বললেন আকবর চৌধুরী। আসিফ চৌধুরী বললেন, তোমরা একটা বিষয় লক্ষ্য করেছো, আমাদের তুর্য কিন্তু ফ্যামিলির কোনো বিষয়ে তেমন কোনো কথা বলে না, কিন্তু আজ বলল। আস্তে আস্তে ফ্যামিলি ম্যান হচ্ছে ছেলেটা। একটা বিয়ে করাতে পারলে আরও উন্নতি হতো। কথাটা বলে তুর্যের রাখা এঁটো প্লেটটা হাতে নিয়ে কিচেন রুমের দিকে পা বাড়ালেন লতা বেগম। মেয়েকে একদিন বিয়ে দিতে হবে, সে আর এই বাড়িতে থাকবে না, ভাবলেই বুকটা খালি খালি লাগে। বলে একটা গভীর নিঃশ্বাস ফেললেন আসলাম চৌধুরী। দেবরের মলিন মুখের কথা শুনে কিছুটা রসিকতা করে পারভিন চৌধুরী বললেন, তাহলে আর মেয়েকে বাড়ি ছাড়া করার দরকার নেই, এই বাড়িতেই রেখে দিই। যেমন দেবর তেমন ভাবি, মেয়েকে ঘরের খুঁটি করে রেখে দিও তোমরা। কপট রাগ দেখিয়ে বললেন মারফা বেগম। আরে এসব বিয়ে টিয়ে বাদ দাও তো তোমরা, কয়দিন পরই আমার ফাইনাল পরীক্ষা। এরই মধ্যে আহি পরিপাটি হয়ে ডাইনিংয়ে আসলো। আজকে তার মন মেজাজ ফুরফুরে, কেননা সকাল সকাল বড় আব্বুর চেঁচামেচি শুনে ঘুম ভেঙেছে তার। যখন চেঁচামেচির কারণই তুর্য ভাই, তখন আর কি লাগে। ঘুম থেকে উঠে এসে লাফাতে আরম্ভ করেছিল। মনে হচ্ছিল বড় আব্বু বক্সে গান বাজাচ্ছে আর সে এসে এই গানের তালে ডান্স করছে। পুরো কথা না শুনলেও তাহির শেষ কথাটা শুনে সে বলল, কি হয়েছে গো, কার বিয়ে? তুর্য ভাইয়ের? নিজের বিয়ের কথা চলছে শুনলে আহির বাচ্চা মনে প্রভাব পড়তে পারে। 2 দিন পরই তার রেজাল্ট, তার কয়েক মাস পরই ভর্তি পরীক্ষা। এই মুহূর্তে কোনো মানসিক আঘাত পেলে ঠিক করে পড়ায় মন দিতে পারবে না। তাই প্রসঙ্গ পাল্টাতে আকবর চৌধুরী বললেন, তোর তো কোচিং আছে, একা যেতে পারবি? হ্যাঁ পারবো, কিন্তু তুর্য ভাইয়া তো হসপিটালে যাবেন, তাই না বড় মা? আমি ওনার সাথে চলে যাব। কিছুক্ষণের মধ্যে পরিপাটি হয়ে নিচে নামলো তুর্য।
বাড়ি থেকে কোথাও যাওয়ার আগে পারভিন বেগম যেখানেই থাকুন না কেন তুর্য তাকে খুঁজে বের করে বলবে, আম্মু আসছি। ছোটকালের অভ্যাস পাল্টানো মুশকিল। প্রতিদিনের মতো আজও তুর্য মায়ের উদ্দেশ্যে বলল, আসছে। আজ আর আম্মু বলে সম্বোধন করেনি। পারভিন বেগম বুঝলেন ছেলের অভিমান। এটা নেহাত ছেলে মানুষই বই কি আর কিছু না। আহি শেষ খাবারটুকু গালে পুড়তে পুড়তে বলল, 1 মিনিট দাঁড়ান ভাইয়া, আমিও যাব। তুর্য আহির কথা কানে শুনলেও পায়ের গতির কোনো তারতম্য বোঝা গেল না। সে পুরুষালী কদমে এগিয়ে গেল। পারভিন বেগমের হঠাৎ অতীতের একটা কথা মনে পড়ল। তখন আহি অনেকটাই ছোট, 9-10 বছর বয়স হবে হয়তো। তাদের বাড়ির পাশের বাড়িতেই একটা পিচ্চি ছিল, তার সাথে প্রায়ই খেলা করতে চলে যেত সে। একদিন কাউকে কিছু না বলে তাদের বাড়িতে খেলতে যায় আহি। এদিকে বাড়ি শুদ্ধ লোক তাকে খুঁজে খুঁজে আধা মরা হয়ে গিয়েছে। তারপর তুর্য গিয়ে খুঁজে নিয়ে আসে। সেদিন একটা চড়ও মেরেছিল। বাড়ি আনার পর এটা নিয়ে মারুফা বেগম তাকে মারতে মারতে বলেছিলেন, দেখ তোর তুর্য ভাইয়াকে দেখ, এত বড় হয়েছে, কলেজে পড়ে, তবুও যেখানেই যাক তোর বড় মাকে বলে যায়। আর তুই? তারপর থেকে কিছুদিন বাড়ির বাইরে তো বাদ থাক, ঘুমোতে, গোসলে, ওয়াশরুম যেখানেই যাক না কেন সে মাকে বলে যেত। একদিন তার খুব জোরে ওয়াশরুম পেয়েছে। রুম থেকে দৌড়ে বেরিয়েছে মাকে জানাতেই সে ওয়াশরুম যাচ্ছে। ডাইনিং রুমে এসে দেখে তুর্য আর মারুফা বেগম কথা বলছে। সে তাদের দিকে এগিয়ে পেট চেপে দাঁড়িয়ে আছে। কথার মধ্যে কথা বলা বেয়াদবি হবে, এদিকে পেট ব্যথাও করছে। সে যে অস্বস্তিতে আছে সেটা তার মুখেও ফুটে উঠেছে। খানিক বাদে মারুফা বেগম সেটা লক্ষ্য করে বললেন, কি হয়েছে তোর? পেট চেপে দাঁড়িয়ে আছিস কেন? সে জিজ্ঞেস করলো, আম্মু ওয়াশরুমে যাব? না যাস না, ইডিয়েট। তুর্য ভাই, আমি আপনাকে বলিনি। আম্মু বলো না তাড়াতাড়ি, না হলে এখানেই। ক্ষমা কর মা, আমার কাছে জিজ্ঞেস করে আর কোথাও যেতে হবে না তোর। যেখানে মন চাইবে যাবি, যা এখন। কল্পনা শেষে মুখে হাসি ফুটল পারভিন বেগমের। সে বাচ্চাকাল থেকে ছেলে মেয়ে দুটো এমন। আহি তাড়াহুড়ো করে বেরিয়ে বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ালো। তুর্য গাড়ি বের করে তার সামনে গিয়ে থামালো। আহি সামনে বসার জন্য গাড়ির দরজা খুলতে গেলেই গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো, পেছনে বস। আল্লাহ, কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলো আহি। এক কথা বারবার রিপিট না করলে বুঝিস না তুই? সামনে তো কেউ বসছে না। বলেই তুর্যের গম্ভীর মুখ পানে তাকিয়ে আর কিছু বলার সাহস পেল না। চুপচাপ পিছনে গিয়ে বসলো। ঢাকার সকালটা যেন এক ব্যস্ত সঙ্গীত। এখন অফিস টাইম হওয়ায় রাস্তায় ব্যস্ততা একটু বেশি। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যায় সূর্যের আলো ধুলোয় মিশে এক ধরনের সোনালি কুয়াশা তৈরি করেছে। রাস্তায় ট্রাফিকের লাল সবুজ আলো যেন ধৈর্যের পরীক্ষা নিচ্ছে প্রতিনিয়ত। দুজন গাড়ির ভেতর বসে আছে চুপচাপ। বাইরে হর্নের শব্দ, রিকশার টুংটাং, ফুটপাতে হেঁটে চলা মানুষের তাড়াহুড়ো, সব মিলিয়ে এক বিশৃঙ্খল সিম্ফনি। হকারেরা গাড়ির জানালার পাশে এসে দাঁড়ায়। কেউ পানির বোতল বিক্রি করছে, কেউ টিস্যু। বাইরে শহরটা যেন চেঁচিয়ে কথা বলছে, কিন্তু গাড়ির ভেতরের মানুষ দুজন নীরব। আহি নীরবতা ভেঙে বলল, আপনার কলম আমি ফেরত দিয়ে দেবো, ঠিক আছে? কিছুক্ষণ পার হলেও তুর্যের কোনো ভাবান্তর হলো না। সে ট্রাফিক সিগন্যাল পেয়ে আবারও ড্রাইভিংয়ে মনোযোগ দিল। আহি ফের বলল, একটা কলমের জন্য এভাবে কথা বলা বন্ধ করবে না প্লিজ? আহি জানে এটা মিথ্যা। তুর্য ভাই একটু ছ্যাঁচড়ামি করতে পারে, তাই বলে একটা কলমের জন্য কখনো এমনটা করবেন না। তবুও বলল। তার কথা শুনে ভ্রু কুচকালো তুর্য। একবার লুকিং গ্লাসে চোখ বুলিয়ে নিয়ে তারপর বলল, হোয়াট? সামান্য একটা কলমের জন্য আমি তোর সাথে কথা বলা বন্ধ করে দিব? তাছাড়া আমি কবে তোর সাথে ফাওয়ালাপ করতে গেলাম? ফাওয়ালাপ না করেন, বকাঝকা তো করেন। সেটা তোর স্বভাবের জন্য করি। আপনি শুধু শুধু আমাকে বকেন তুর্য ভাই। বকুন, আমার কোনো সমস্যা নেই, তাও কথা তো বলুন। আহি শেষ কথাটুকু শুনে তুর্যের কুচকানো ভ্রু আরও কুচকে গেল। সে কৌতূহলী হয়ে বলল, কেন? অভ্যাস হয়ে গিয়েছে, না বকলে ভালো লাগে না। খুব ভালো ড্রামা শিখেছিস। একদিন সময় করে নাট্যকলা একাডেমিতে ভর্তি করে আসবো। এখন নাম, আমার লেট হচ্ছে। বলেই নিজের হাতে থাকা ঘড়িতে একবার চোখ বোলালো তুর্য। মনমরা হয়ে নেমে গেল আহি। তার তো সত্যিই খারাপ লাগছে। এটা তুর্য ভাই মানতে কেন চাইছেন না? তুর্য ভাই কম কথা বললেন সত্য, কিন্তু এতটাও নয়। তার উপরে কি কোনোভাবে রেগে আছেন তুর্য ভাই, নাকি অন্য কোনো কারণ আছে? এসব ভাবতে ভাবতে আহি কোচিং সেন্টারের মেন গেটে পেরোতেই তুর্য ফের গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল নিজের চেম্বারের উদ্দেশ্যে।
দুপুরের রোদটা তখন নরম হলেও শহরের গরম বাতাসে যেন একরাশ ক্লান্তি মিশে আছে। কোচিং শেষ করে দুই বান্ধবী রাস্তার ধারে এসে দাঁড়িয়েছে। গাড়ি, রিক্সা, মোটরসাইকেলের গর্জন আর ধুলোবালি মিলে এক অচেনা কোলাহল তৈরি করেছে। ফুটপাতের পাশে কয়েকজন পথচারী তাড়াহুড়ো করে যাতায়াত করছে। রাস্তার একপাশে গাছের ছায়া পড়েছে, সেখানে দাঁড়িয়ে আছে আহি আর তারিন, যেন একটু স্বস্তি পাচ্ছে। সূর্যের আলোয় তাদের মুখে হালকা ঘাম জমে উঠেছে। পাশের দোকান থেকে ভাজা, সমুচা, সিঙ্গারা সহ আরও নানান ভাজা পোড়ার ঘ্রাণ নাকে আসছে। এমনি দিন হলে আহি এসব খাবার কেনার কথা জন্য ব্যস্ত হয়ে পড়ত, কিন্তু আজ নিরিবিলি গাড়ির জন্য অপেক্ষা করছে। কতদিন পর তারিনের সাথে তার সাক্ষাৎ হয়েছে। সারাক্ষণ বকবক করার কথা, কিন্তু আজকে যেন আহি মেপে মেপে কথা বলছে। বিষয়গুলো খেয়াল করে তারিন আহির উদ্দেশ্যে বলল, কিরে, মন খারাপ তোর? আহি অন্ধমনস্ক ছিল। তারিনের কথা শুনে একটু চমকে তাকালো, তারপর ঠোঁটে কৃত্রিম হাসি টেনে বলল, না। তারিন ভ্রুকুচকে বলল, তাহলে এত চুপচাপ কেন আজ? আমি না ভেবেছিলাম তুর্য ভাইয়ের বিয়ের পর আমি ভাবির সাথে মিলে ওনাকে খুব জ্বালাবো, ওরা জীবনটা তেনা তেনা করে ছাড়বো, কিন্তু একদম শান্তশিষ্টভাবে অন্যমনস্ক হয়ে বলল আহি। কিন্তু কি? তারিনের গলায় এখন কৌতূহল। আহি হঠাৎ নিচু গলায় বলল, বাড়িতে মনে হয় ভাইয়ার বিয়ের কথা চলছে, তাই এখন থেকেই উনি আমার সাথে কথা বলতে চাইছেন না। বিয়ের পর তো মোটেও বলবেন না, তাই না? বড় মা ঠিকই বলেন, বিয়ের পর সবাই বউয়ের কথাই শোনে, তুর্য ভাইও সেটাই করবে বল। আর ওনার বউও যদি ওনার মতোই খচ্চর হয়, আমাকে তো তুর্য ভাইয়ের রুমের সীমানায়ও পাড়া দিতে দেবে না ওই ডাইনি মহিলা। এদিকে তুর্য ভাইয়াকে জ্বালাতে না পারলে তো আমার রাতে ঠিক মতো ঘুমই হয় না। এখন কি করব বল? তারিন আহির অগোচরে একটু হেসে কপট রাগ দেখিয়ে গম্ভীর সুরেই বলল, এই জন্য সেই সকাল থেকে মুখ কালো করে রেখেছিস? এত যখন কষ্ট, তুই তার বউ হয়ে যা। চোখ বড় বড় করে তাকালো আহি। অবাক হলো অনেকটা, তবু সিরিয়াস ভঙ্গিতে বলল, কিন্তু তুর্য ভাই তো আমাকে দুই চোখে সহ্য করতে পারে না। তারিন ভ্রু উঁচু করে বলল, মানে তুই ওনাকে বিয়ের জন্য রাজি? আহি গাল ফুলিয়ে বলল, ধুর, উনি আমাকে বিয়ে করতেন নাকি? তারিন হেসে উঠে বলল, একটা চান্স নিয়ে দেখতে পারিস বেবি। ভাইয়া কিন্তু দেখতে মাশাআল্লাহ, একেবারে তোর ফিকশনাল ম্যানের মতো। এতক্ষণে অন্যমনস্কতার ভাব কাটলো আহির। নিজের মধ্যে ফিরল সে আর বলল, তারিন থাম, তুই, তোর সাথে সেটিং করিয়ে দেব, তারপর আমরা দুজন তুর্য ভাইয়ের ঘাড়ের উপর উঠে নাচবো। ভালো আইডিয়া না? বলেই দুই বান্ধবী একসাথে উচ্চস্বরে হাসতে আরম্ভ করলো। কিছুক্ষণ পর আহিদের বাড়ির গাড়ি আসতেই দুইজনে উঠে পড়ল। আহি আর তারিনদের বাড়ির দূরত্ব খুব বেশি নয়, আর একই রাস্তা হওয়ার কোনো অসুবিধা হয় না। হাতে একটা প্যারাসুট তেলের বোতল নিয়ে মায়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে আহি। দুনিয়ার সব কাজ আবদার করার সময় বড় মার কাছে গেলেও এই একটা কাজের জন্য সে মারুফা বেগমের পেছনে পড়ে থাকে। মায়ের হাতে তেল লাগানো ছাড়া তার পছন্দ হয় না। লতা বেগম বারবার বলেছেন, আয় আমি লাগিয়ে দিই। কিন্তু সে লাগাতে দেয়নি। লতা বেগম যদি তেল দেন তাহলে এক্ষুনি তাকে গোসল করতে হবে। দেখে মনে হবে যেন চুলগুলোকে সতেজ রাখার জন্য তেল চুবিয়ে রাখা হয়েছে। ঘাড় কপাল চুইয়ে চুইয়ে সেই তেল পড়বে। মারুফা বেগম একবারে তার মনের মতো করেই দেন, যদিও সবসময় চুলে তেল দেয় না সে। মাঝে মধ্যে মারুফা বেগম জোর করে লাগিয়ে দেন। আজ মাথাটা কেমন যেন ব্যথা ব্যথা অনুভব হচ্ছে, তাই নিচ থেকেই তেল লাগাতে নিতে এসছে। কিছুক্ষণের মধ্যে মারুফা বেগমের হাতের কাজ শেষ হলো। ড্রয়িং রুমের একপাশে দুটো টুল নিয়ে বসে মেয়ের দীর্ঘ চুলে তেল দিতে আরম্ভ করলেন। আহি বলল, আম্মু মাথার তালুর উপর একটু বেশি করে দাও। মারুফা বেগম আরও কিছু পরিমাণ তেল নিজের হাতের তালুতে ঢেলে মেয়ের মাথায় দিতে দিতে বললেন, সূর্য কোন দিক দিয়ে উঠেছে আজ? পায়ে ধরেও তেল দিতে পারি না, আর আজ নিচে থেকে এসেছিস আবার তালুতে বেশি করে দিতে বলছিস। মাথা ব্যথা করছে খুব। পরশুদিন রেজাল্ট, আজ তো মাথা ব্যথা করবেই। রেজাল্ট খারাপ হলে মাথার সাথে শরীর ব্যথা করার ব্যবস্থা করব। হবে না, তুমি তেল দাও তো। রেজাল্ট যদি এমন তেমন হয় তোর খবর আছে রে আহি। হবে না বললাম তো। মুখে চসূচক শব্দ করে বলল আহি। কিছুক্ষণ পর একটু চিন্তিত কণ্ঠে সে ফের বলল, আম্মু, তুর্য ভাই বাড়ি ফিরেছেন? হ্যাঁ, কেন? এমনি। এখন আবার জ্বালাতে যাস না যেন।
কাউকে রুমের কাছে যেতে মানা করে গেছে। আমি যাচ্ছি নাকি? নিজের জ্বালায় নিজে জ্বলছি, ওনাকে আবার কি জ্বালাবো? দেখতে দেখতে আরও কিছু মাস গত হলো। এর মধ্যে আবারও সবটা আগের মতো হয়ে গিয়েছে। চৌধুরী বাড়ির পরিবেশ, আহি তাহি, শান্ত প্রান্তের দুষ্টুমি, মজা, খুনসুটি। আহি তুর্যকে বিরক্ত করা, তার রুম থেকে এটা ওটা নিয়ে চলে আসা, আহিকে তুর্যের ধমকা ধমকি, চৌধুরী বাড়িতে কিছু হোক বা না হোক নিয়ম করে প্রতিদিন একবার আহির বকা শোনা হয়েছে তুর্যের কাছে। কোনো দিন একবারের বেশিও হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে আহি। 2 সাবজেক্টে অল্প কিছু মার্কের জন্য এ গ্রেড পাওয়ায় গোল্ডেনে প্লাস পায়নি। এটা নিয়ে কেউ কিছু না বলেও মারুফা বেগম আরও তুর্য রাগ করেছিল। তুর্য সরাসরি কিছু না বলেও খোঁচা মেরে কয়েকটা কথা বলেছিল, যদিও এর সুযোগ সেই করে দিয়েছিল। রেজাল্টের দিন সকালে সে বড় গলায় বলেছিল, আমি তুর্য ভাইয়ের থেকে ভালো রেজাল্ট করব, দেখে নিও তোমরা। অথচ সে তুর্যের রেজাল্টের পায়ের কাছেও যেতে পারেনি। তখন সে যুক্তি দিয়ে বলেছিল, তুর্য ভাইয়ের রেজাল্টও জিপিএ 5, আমার রেজাল্টও জিপিএ 5। উনি বোর্ডে ফার্স্ট হয়েছিলেন, তো কি হয়েছে? পয়েন্ট তো আর 6 করতে পারেননি, সেই 5ই তো। রেজাল্টের দিন তার বাবা চাচারা সারা মহল্লায় মিষ্টি বিলিয়েছিল। তাদের কাছে যা চেয়েছিল তারা তাই দিয়েছিল। সে ভেবেছিল হয়তো তুর্য ভাই দিবে, তাই সে তুর্যকে বলেছিল, তুর্য ভাই, আব্বু, বড় আব্বু, ছোট বাবা সবাই আমাকে গিফট দিয়েছেন, আপনি তো কিছু দিলেন না। কথাটা বলে অনেকক্ষণ অপেক্ষা করে আহি। তবু তুর্যের মুখ থেকে কোনো উত্তর না পেয়ে একই কথা আরও কয়েকবার রিপিট করে। তারপর তুর্য কর্কশ গলায় বলে, কি লাগবে? সে লাজুক ভঙ্গিতে হাসি হাসি মুখ করে বলল, আপনি ভালোবেসে যেটা দেবেন সেটাই নিব। সেটা তোর হজম হবে না। হবে হবে, একবার দিয়েই দেখুন। তুর্য হাসকি স্বরে বলল। কাছে আয়। আহি খুশি মনে এগিয়ে গেল। তুর্য দাঁতে দাঁত চেপে বলল, সসমনে বের হ, নাহলে এমন থাপড় দিব 1 ঘন্টা ধরে সিলিং ফ্যানের মতো ঘুরবে। সাথে সাথে আহির হাসির মুখটা চুপসে যায়। এর চেয়ে ভালো একেবারে বলে দিলেই হতো, আমি কিপটা, আমি ছোট লোক, কোনো উপহার দেব না তোকে। সে নিজের মান সম্মান নিয়ে বের হয়ে চলে আসতো। তারই বোকামি। সে তো জানেই তুর্য ভাইয়ের হাত থেকে পানিও পড়ে না, আর সেখানে কোনো গিফট চাওয়া তো বিলাসিতা। আর 15 দিন পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। চৌধুরী বাড়ির সবাই চায় আহি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুক। চৌধুরী বাড়ি থেকে অনেকটা কাছে এই বিশ্ববিদ্যালয়, তবু এক জায়গার আশায় তো আর বসে থাকা যায় না। ভাগ্যের কথা কিছু বলা যায় না, তাই সে বেশ কয়েক বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলেছে। যদিও তুর্য বলে দিয়েছে ঢাবিতে না হলে আশেপাশে কোনো ভালো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়বে। বাড়ির বাইরে থেকে পড়ার কোনো দরকার নেই। বাড়ির সবাই এটাই চায়, কিন্তু আহির স্বপ্ন পাবলিকে পড়ার। শুধু আহির নয়, এটা প্রতিটা শিক্ষার্থীর স্বপ্ন। তাই সে তুর্যের কথা নাকচ করে। সেটা শুনে শান্ত বলে, আরে আইপু, তোর তো ডাবিতে পড়ার ইচ্ছা, তো ন্যাশনালে পড়লেও তো তোর ডাবিতেই পড়া হচ্ছে। সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক বা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, ডাবিতেই তো হবে। এই তো যুক্তিবিদ্যা অফ করতো, যুক্তি দিতে এসছে, যাবাক ভাইয়ের চামচ। কটমট করে বলে ওঠে আহি। রেগে যায় শান্ত, শাসানোর ভঙ্গিতে বলে, একদম চামচা বলবি না আইপু। আমি তো তোকে সম্মান দেখিয়ে চামচ বললাম, আর তুই তো। পড়ালেখার যে ছিরি, পাবলিক তো দূরে থাক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চান্স পাবি না, যা পড়তে বস। মায়ের ধমক খেয়ে তখনকার মতো ঝগড়া বন্ধ করে চলে যায় আহি। সেসব এখন অতীত। তার প্রিপারেশনেও খুব ভালো, বাকিটা ভাগ্যের ওপর। কিন্তু গত 2 মাস ধরে সারাক্ষণ একটা কথায় ঘুরপাক খায়। এসব কথা কারোর সামনে বলাও লজ্জাজনক। এখানে তার তো কোনো দোষ নেই, সে টোটালি নির্দোষ। সব দোষ যে তাকে উপন্যাসের বই গিফট করেছে তার। এই কয়েক মাসে সে একাডেমিক বইয়ের পাশাপাশি উপন্যাসের বই দুটোও শেষ করেছে। তাও একবার করে নয়, 2বার করে শেষ করেছে। বইয়ের হিরোগুলো কত সুন্দর, একেবারে জেন্টলম্যান। রাস্তাঘাটে কত চলাফেরা করে, কখনো উপন্যাসের মতো সুদর্শন পুরুষ চোখে পড়ল না তার। তাদের বাড়িতে একটা আছে, কিন্তু সেটা তো খচ্চর। কি এক জ্বালা! গত 2 মাস ধরে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে সে তুর্য ভাইকে প্রপোজ করবে। একবার সুযোগ নিয়ে দেখাই যাক। কিন্তু কোনোভাবে যদি তুর্যকে পটিয়ে ফেলে বিয়ের পর হয় কথা না হতেই গায়ে হাত তুলবে, তখন কি হবে? থাকবে, একটা সুদর্শন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে হলে এইটুকু স্যাক্রিফাইস করাই যায়।
সবার সামনে বলতে তো পারবে হে সুদর্শন পুরুষ তার ব্যক্তিগত পুরুষ। না না, সে মার কেন খেতে যাবে? বিয়ের পরও তো তারা এই বাড়িতেই থাকবে। কিছু বললেই সে বড় আব্বুকে বলে দেবে, মার খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তুর্য ভাই তো মনে হয় আনরোম্যান্টিক। গল্পের নায়ক দুটি তুর্য ভাইয়ের মতো মুডি হলেও রোম্যান্টিক আছে। থাক, এই জিনিসটাও না হয় মেনে নিল, কি আর করার। এত চিন্তা ভাবনা করে ফেলেছে, অথচ এখনও তুর্যকে কিছু বলেই উঠতে পারেনি। একটু আগে তো তুর্য ভাইয়ের রুম থেকে তাহির হাসির আওয়াজ আসছিল, তার মানে তুর্য ভাইয়ের মুড এখন ভালো। এখন যাওয়াই শ্রেয়। মনে মনে কথাটা ভেবেই সে তুর্যের রুমের কাছে গিয়ে দাঁড়ালো। দরজা নক করার আগেই তাহি হাসতে হাসতে দরজা দিয়ে হুড়মুড় করে বেরিয়ে পড়ল। এমনি দিন হলে আহি তাকে জিজ্ঞেস করতো, কী রে এত হাসছিস কেন? কিন্তু আজ করলো না। দরজা খোলা থাকতেই ঢুকে পড়তে হবে, তাহলে একটা অজুহাত অন্তত দিতে পারবে। দরজা খোলা ছিল তাই অনুমতি না নিয়ে ঢুকেছে, যেই ভাবা সেই কাজ। রুমে ঢুকেই সে দেখতে পেল তুর্য খাটের সাথে হেলান দিয়ে বাম হাত চোখের ওপর দিয়ে হাসছে। হাসলে তার গাল দুটোই হালকা ডিম্পল পড়ে, যেন সৌন্দর্যের ছোট্ট ফাঁদ। মুখটা এমন উজ্জ্বল লাগছে যেন কোনো শিল্পী যত্ন করে তুলির টানে তৈরি করেছে এক পরিপূর্ণ মুখচ্ছবি। হাসিতে কোনো শব্দ নেই। আহা, কি চমৎকার সে হাসি! এভাবে শব্দ না করে বুঝে এত সুন্দর হাসা যায়? তুর্যকে না দেখলে সে জানতেই পারতো না। তুর্য ভাইয়ের দাঁতগুলো কি সুন্দর, সবগুলো যেন মেপে মেপে বসানো। তুর্য প্রথমে টের না পেলেও মিনিট খানেক পরে রুমে কারো উপস্থিতি বুঝতে পেরে চোখে হাত সরিয়ে তাকালো। আহিকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চেহারাটাকে বরাবরের মতো করে বলল, কি প্রবলেম? আবার নকটা করে এসছিস? এমন ভাব করে যেন মেয়ে মানুষ। কথাটা মনে মনে বের করলেও সরাসরি বলল না আহি। এমন ঝগড়া করলে চলবে না, তুর্য ভাইকে ইমপ্রেস করতে হবে। সে যে করেই হোক এসেই আই লাভ ইউ বলা কি ঠিক হবে? না, হবে না। এর আগে কিছু পাম দেওয়া কথাবার্তা বলতে হবে, কিন্তু সে তো এসব পারে না, কোনো এক্সপিরিয়েন্স নেই। আর মিথ্যা কথাটাও সে ভালো করে বলতে পারে না। তুর্য ভাই ঠিকই ধরে ফেলেন। সে যদি সত্যি সত্যি তুর্য ভাইকে ভালোবাসতো তাহলেও হতো। আর একটু আগে মনে পড়লে ChatGPT থেকে দেখে আসতে পারতো। হঠাৎ একটু আগের কথা মনে পড়তেই সে চট করে বলল, তুর্য ভাই, আপনার হাসিটা না অনেক সুন্দর। জানি। এভাবে খচ্চরের মতো বলায় রাগ হলো আহির, তবু কিছু বলল না। অভিনয় চালিয়ে যেতে হবে। যদিও তুর্য ভাইয়ের হাসিটা সত্যিই সুন্দর, সে ফের বলল, তাহলে হাসেন না কেন? এটা কিন্তু খুব খারাপ। আচ্ছা, আমার কোনো জিনিস আপনার কাছে খারাপ লাগে? তুর্য বিছানা থেকে উঠতে উঠতে বলল, সব। না, রাগলে চলবে না, ধৈর্য ধারণ করতে হবে। এইটুকুতে যদি রেগে যায় তাহলে সারা জীবন সংসার করবে কিভাবে? বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে। সে এবার গলা ঝেড়ে বলল, আই লাভ ইউ তুর্য ভাই। বলেই নাক মুখ খিঁচে বন্ধ করে দাঁড়িয়ে রইল। এখন নিশ্চয়ই দুই গালে দুইটা ঠাঁটিয়ে চড় খাবে। মার না হয় খেলো, কিন্তু এই কথা যদি তুর্য ভাই বাড়ি শুদ্ধ লোকেদের জানিয়ে দেয় তাহলে কি হবে? হায় হায়, এতক্ষণ কেন এই কথা মাথায় আসেনি তার? তাহলে জীবনেও সে এইসব কথা বলতো না। সেভাবে চোখ বন্ধ রেখেই সে ফের বলল, তুর্য ভাই, একটা কথা, এইসব কথা কাউকে বলবেন না প্লিজ। বলেই এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় আহি। এদিকে রোবটের মতো দাঁড়িয়ে আছে তুর্য। কি বলে গেল এই মেয়ে? সে কি ঠিক শুনলো? ভালোবাসি বলল নাকি ভুল শুনলো? এটা আবার কোনো লেভেলের নাটকবাজি করে গেল সে? কি চলছে বেয়াদবটার মনে? সাহসটা কি একটু বেশি বেড়ে গেছে? সেই বিকালে তুর্যের রুম থেকে ফিরে নিজেকে ঘরবন্দি করেছে আহি, আর বাইরে বের হয়নি। তুর্য ভাই যেই লেভেলের হিটলার, নিশ্চয়ই সবাইকে সবটা বলে দেবেন। সামনাসামনি ফাঁস খুলে বেশি লজ্জা পড়তে হবে। তাই তুর্য ভাই সবাইকে বলে টলে যাক, তারপর না হয় পিঠ পেতে মায়ের হাতে মার খেয়ে নেবে। তবে আরেকটা বার সে তুর্যকে অনুরোধ করে দেখবে, যদি এই যাত্রায় কোনোভাবে মান সম্মানটা রক্ষা করা যায়। তবে আশ্চর্যের ব্যাপার হলো তুর্য এখনও পর্যন্ত রুম থেকে বের হয়নি। সে তখন থেকে দরজার দিকে চেয়ে আছে। তুর্য বেরোলেই গিয়ে পা জড়িয়ে ধরবে, কয়েকবার অনুরোধ করবে। তারপরও যদি না শুনবে, সে অত নিচে নামতে পারবে না বাবা। খালি তো রূপেই আছে, তাছাড়া আর কী বা আছে? তার চেহারা কি কম নাকি? সে কেন এত নিচে নামতে যাবে? এইসব হাবিজাবি ভাবনার মাঝে আহি খট করে দরজা খোলার আওয়াজ পেল। মুহূর্তেই বুঝতে পারলো তুর্য দরজা খুলছে। কোনো রকমে গায়ের ওড়নাটা ঠিকঠাক করে এক দৌড়ে গিয়ে পেছন থেকে তুর্যের পা জড়িয়ে ধরে আর্তনাদ করে বলল, আর জীবনেও এইসব উল্টাপাল্টা কথা বলতাম না তুর্য ভাই। এবারের মতো মাফ করে দেন প্লিজ।
আম্মুর কানে গেলে খুব মারবে। কানে তো চলে এসেছে। কি করেছে রে তুর্য? খালি একবার বল। বড় হচ্ছে আর গাধা হচ্ছে। ছাদ থেকে শুকনো জামা কাপড় নিয়ে আসছিলেন মারুফা বেগম। মাঝপথে এমন কাহিনী দেখে কথাটা বললেন তিনি। মায়ের কণ্ঠ শুনে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো আহি। জামা ঝাড়তে ঝাড়তে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো সে। আল্লাহ বোধ হয় তার ডাক শুনলেন। তুর্য বলল, মেজো চাচ্ছ কোথায়, ফিরেছেন? না, এখনো ফেরেনি। কি হয়েছে আমাকে বল। তেমন কিছু না, একটা জিনিস চাওয়ার আছে। আহি দিকে বাঁকা চোখে তাকিয়ে থেকে কথাটা বলল তুর্য। আচ্ছা, আসলে তোকে জানাবো। বলেই আহি জামা কাপড়গুলো ওর হাতে আর তুর্যের টি শার্ট দুটি তুর্যের হাতে দিয়ে চলে গেলেন তিনি। মা জায়গা ত্যাগ করতে আহি মুখ কাচুমাচু করে জিজ্ঞেস করলো, আব্বুর কাছে কি চাইবেন তুর্য ভাই? তোর বাবার কাছে কিছু চাইতে হলে তোর কাছে আগে টিকিট কাটতে হবে। কপালে কয়েকটি ভাঁজ ফেলে বলল তুর্য। বুঝেছি, আমার জানটাকে চাইবেন তাই না? তোর জান দিয়ে আমার কি হবে? আহি মুখ গোমড়া করে দাঁড়িয়ে রইল শুধু। তার জামা কাপড়ের সাথে মারুফা বেগম ভুল করে তুর্যের একটা শার্টও তার কাছে দিয়ে গিয়েছেন। তুর্য সেটা দেখে আহির কাছ থেকে কাপড়ের দলা থেকে নিজের শার্টটা ধীর গতিতে টেনে নিতে নিতে খুব আস্তে ফিসফিস করে বলল, আমার জানটাকে চাইবো। আহি বিদ্যুৎ বেগে মাথা তুলল। চোখাচোখি তো দূরে থাক, সে তুর্যের মুখটাও দেখতে পেল না। কথাটা বলে তুর্য আর 1 সেকেন্ড অপেক্ষা করেনি, বড় বড় পা ফেলে জায়গা ত্যাগ করেছে। আহি এখনও তুর্যের যাওয়ার পানে তাকিয়ে আছে। তুর্য ভাই তাকে মারা তো দূরে থাক, বকলেনও না, আর আব্বুর কাছেও কিছু বললেন না। তার মানে কাউকে কিছু বলবেন না, এটা নিশ্চিত। তুর্য ভাই মনে হয় বুঝতে পেরেছেন এতে তার কোনো দোষ নেই, সবটাই বয়সের দোষ। সে কি তাহলে আর একটা সুযোগ নিয়ে দেখবে, যদি কোনোভাবে পাথরে ফুল ফোটানো যায়? সন্ধ্যাটা তখন ধীরে ধীরে গাঢ় হয়ে উঠেছে। চৌধুরী বাড়িতে মুড়ি মাখানোর দৌড়জোড় চলছে। যৌথ পরিবার হওয়ায় এটুকু যেন বাড়িতে উৎসবে আবহ সৃষ্টি করেছে। বাড়ির 4 পুরুষ বাদে বাকিরা ড্রয়িং রুমে জড়ো হয়েছে। লতা বেগম মরিচ পেঁয়াজ কেটে এনে মারুফা বেগমের হাতে দিলেন। এসব মাখামাখি বিষয়ে তিনি ওস্তাদ। পারভিন বেগম বললেন, বাচ্চারা খাবে, মরিচটা একটু কমিয়ে দিস মেজো। আচ্ছা বুবু। মারুফা বেগম প্রথমে চানাচুর মরিচ আর পেঁয়াজের মধ্যে মুড়ি মাখা তেল মিশিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নিলেন। তারপর সেগুলোর মধ্যে মুড়ি ঢালতে ঢালতে আহির উদ্দেশ্যে বললেন, তুর্য খাবে কি না শুনে আয়। আহি মুড়ির ভেতর থেকে একটা বাদাম তুলে মুখে দিয়ে বলল, তুর্য ভাই এইসব খান নাকি? শোনা লাগবে না। আর মনে মনে বলল, পাগল, প্যারেট খেতে সে তুর্যের রুমে যাবে? তার বুঝি জানের মায়া নেই? তোকে যেতে বলেছি, যা। চড়ে উঠল মারুফা বেগমের গলা। আহি মুখ বাঁকিয়ে বিরক্তির সহিত বলল, ধুর আম্মু, তুমি বেশি বেশি করো। এই তাহি, তুই যা তো। এত বড় অলসে মেয়ে মানুষ 2টা নেই পৃথিবীতে। বিয়ের পর সংসার করে খাবি কিভাবে তুই, জানোয়ার? তোমরা থাকতে আমি কোন দুঃখে সংসার করতে যাব? গাল ফুলিয়ে বলল আহি। তোর শ্বশুর বাড়ি গিয়েও রান্না করে খাইয়ে আসবো আমি। তুমি কি রান্না করো নাকি? আমার শাশুড়ি তো রান্না করেন। শেষ কথাটা আস্তে করে বলল আহি। বলে মিটিমিটি হাসতে লাগলো। পারভিন বেগম বললেন, আহি তো ঠিকই বলেছে, তুর্য এসব খাবে না। নিজের পক্ষে একটা লোক পেয়ে আহি পারভিন বেগমের গা ঘেঁষে বসে আদুরে ভঙ্গিতে জড়িয়ে ধরল। সেটা দেখে তাহিও গিয়ে মায়ের কোলের ওপর বসে পড়ল। রাত বেশি গভীর নয়। শহরের আকাশে নরম হলুদ আলোয় ঝলমল করছে উঁচু দালানগুলো। জানালার বাইরে থেকে দেখা যায় নিচে সাইলেন্সড রোড। মাঝে মাঝে 1-2 গাড়ির হেডলাইট ছুঁয়ে যাচ্ছে অন্ধকারকে। সাদা চাদরে ঢাকা বিছানায় একখানা ফোন কানে ধরে শুয়ে আছে আহি। কাউকে কল করছে। রিসিভ হতে সে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, তারিন রে, আমি তুর্য ভাইকে আই লাভ ইউ বলে দিয়েছি। আহির মুখে এখানো কথা শুনে তারিনের চোখ বড় বড় হয়ে গিয়েছে। লাস্ট 1 মাস ধরে আহি শুধু বলছিল সে তুর্য ভাইকে প্রপোজ করবে। সে ভেবেছে হয়তো দুষ্টুমি করছে আহি, তাই সে রোজ খবর নিতে প্রপোজ করেছে কিনা। এতদিন ভেবেছে আহি মজা করে এইসব বলে, কিন্তু এই মেয়ে সত্যি সত্যি প্রপোজ করে দিয়েছে। তারিন চুলে ক্লিপ আটকাচ্ছিল। হাতে ধরা চুলের ক্লিপ মাঝ রাস্তায় থেমে গিয়েছে। সে আশ্চর্য হয়ে বলল, তারপর? পালিয়েছে শুনে তারিন হো হো করে হেসে উঠে বলল, আরে ভাইয়া কি বলেছে সেটা আগে বল। উনি আবার কি বলবেন? জানে বেঁচে আছি এই শুক্রিয়া কর। মুখ ফুলিয়ে বলল আহি। তারিন হাতে তালু দিয়ে নিজের কপালে আস্তে একটা চড় দিয়ে বলল, আরে বুদ্ধু রে,
কি বলে শুনে আসবি না? সে পর্যন্ত অপেক্ষা করলে আর জীবন নিয়ে ফিরতে পারতাম না। কথাটা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নামলেন আকবর চৌধুরী। প্রথম কথাটা যে তিনি তুর্য আর আসিফ চৌধুরীকে খোঁচা মেরে বলেছেন সেটা তারা ভালো করেই বুঝেছে। ভাইয়ের ঠেস মারা কথা শুনে হেসে উঠলেন আসিফ চৌধুরী। তবে তুর্যের মুখের কোনো পরিবর্তন দেখা গেল না। সে পূর্বের মতোই ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে কিবোর্ডে আঙুল চালিয়ে যাচ্ছে। মিনিট 5 পর শান্তসহ আসলাম চৌধুরী নিচে আসলেন। একে একে বাকিরা উপস্থিত হলো। আকবর চৌধুরী মনোযোগ কাড়ার উদ্দেশ্যে গলা খাকারি দিলেন। সকলে এমনিতেই মনোযোগী ছিলেন, এখন আরেকটু বাড়তি খেয়াল দিল। অথচ আকবর চৌধুরী যার মনোযোগ নেওয়ার উদ্দেশ্যে গলা খাকারি দিলেন সে এখনও নির্বিকার চিত্তে ল্যাপটপে মুখ গুজে বসে আছে। মেজাজ চড়া হলো তার, তবু কিছু বললেন না। ছেলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে আরম্ভ করলেন, আগামী পরশু বাবার মৃত্যুবার্ষিকী। প্রতি বছর তো সাধ্যমতো দোয়া ও মাহফিল করা হয়। এবার একটু বড়সড় করে করতে চাইছিলাম। বাবা মা দুজনেরটা করতে চাচ্ছি এবারে। তোমাদের কি মত? বাবার কথা শুনে তাহি আহির কানের কাছে ফিসফিস করে বলল, আপু, প্রতিবার তো কত বড় করে করা হয়, এবার নাকি আরও বড় হবে। তাহলে কি পুরো ঢাকা সিটির মানুষকে খাওয়াবে নাকি? আহিও তাহির মতো ফিসফিস করে বলল। চুপ কর, আগে শুনতে দে। আসলাম চৌধুরী আর আসিফ চৌধুরী দুই ভাই একই সাথে বলে উঠলেন, তুমি যেটা ভালো বোঝো সেটাই কর ভাইজান। বাড়ির 3 গিন্নিও তাতে সায় দিলেন। এত ঝামেলা না করে মসজিদ মাদ্রাসায় দান সদকা করাটাই বেটার হবে আই থিঙ্ক। আর এবার যখন একটু বড় করেই করার কথা ভাবা হচ্ছে, তাহলে কয়েকটি এতিমখানায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেই তো হয়। ল্যাপটপে নিজের কাজ চলমান রেখে বলল তুর্য। তার মতামত পেয়ে খুশি হলেন আকবর চৌধুরী, তবে সেটা নিজের মুখে প্রকাশ করলেন না আর কাউকে বুঝতেও দিলেন না। আসলে যারা কম কথা বলে তারা যদি হুট করে কিছু বলে ওঠে তাহলে সবাই সে কথায় মনোযোগ ও প্রাধান্য দুটোই দেয়। আর তুর্য কখনোই বাড়তি বা অপ্রয়োজনীয় কথা বলে না, যাই বলুক সবটা জুৎসই হয়। তার এই প্রস্তাবটা সকলেরই পছন্দ হলো, কিন্তু কেউ কিছু বলল না। সবাই আকবর চৌধুরীর মুখের দিকে চেয়ে আছে, সেটা খেয়াল করলেন তিনি। গম্ভীর গলায় বললেন, কি হয়েছে? আমার দিকে তাকিয়ে আছো কেন? নিজেদের মতামত জানাও। আসলাম চৌধুরী বললেন, দুজোর ভাবনাটা মন্দ নয় ভাইজান। সেটা বলবি তো, আমার মুখের দিকে চেয়ে আছিস কেন? আচ্ছা, তাহলে সেভাবেই আয়োজন করা হবে। এবারে টোটাল খরচ আমি দেব। ল্যাপটপটা বন্ধ করে একপাশে রেখে কথাটা বলল তুর্য। কেন? তুমি একা কেন দিবে? প্রতিবার তুমি যেমন শরীক থাকো তেমনই থেকো, আমরা সবাই মিলেই দিব। এইভাবে সবাই মিলে আরও টুকিটাকি আলাপ আলোচনা করলো, কিন্তু আহি নিজের ভাবনায় বুঁদ হয়ে আছে। তুর্য ভাই মিলাদের সকল খরচ বহন করতে চাইলেন, তার মানে তার ধারণা ভুল। তুর্য ভাই কিপটা নন। যাক, ভালো হলো, বিয়ের পর সে যা চাইবে তুর্য ভাই তাই কিনে দিবেন, একটুও ছ্যাঁচড়ামি করবেন না। ইস, কবে যে সে তুর্য ভাইকে পটাতে পারবে। আজ থেকে তাহাজ্জুদ নামাজও পড়তে হবে, তাহলে আল্লাহ তার মনোবাঞ্ছা দ্রুত পূরণ করবেন ইনশাল্লাহ। এখন সে তাদের দাদুকে খুব বেশি মিস করছে। দাদু শুধু বলতেন তোর আর তুর্যের বিয়ে দেব, তখন সে কতই না রাগ দেখাতো, হাত পা ছড়িয়ে কান্নাকাটিও করেছে কত। এখন বুড়িটা বেঁচে থাকলে তাকে সবটা বলে কয়ে একটা ব্যবস্থা করতে পারতো। তুর্য ভাই তো দাদুর কথা খুব মানতেন, দুজনে মিলে কী সব সলা পরামর্শ করতেন। সে গেলেই চুপ হয়ে যেত। খুব ভালো করে মনে আছে তার, তিনিও দাদুকে খুব ভালোবাসতেন। দাদু কিছু বললে তার কথা নিশ্চয়ই ফেলতে পারতেন না। দাদু মারা যাওয়ার পর থেকে তুর্য ভাই আরও বেশি গম্ভীর হয়ে গেছেন। কিন্তু একটা বিষয় খুব অদ্ভুত লেগেছিল তার, দাদু মারা গেলেও তুর্য ভাই একটুও কান্না করেননি, তবে চোখ দুটো অদ্ভুত রকমের লাল হয়েছিল। মনে পড়লেই ভয় লাগে তার। তিনি নাকি কান্না করতে পারেন না। সেও দেখবে ভবিষ্যতে কোনো দিন তুর্য ভাই কান্না করেন কি না। কাল কোচিংয়ে একটা পরীক্ষা নিয়েছিল, আজ সেটার রেজাল্ট দিয়েছে। খুব ভালো রেজাল্ট করেছে আহি, সেটাই বারবার দেখছে। কাল রাত থেকে আজ পর্যন্ত সে নানান সুযোগ খুঁজেছে তুর্যের রুমে যাওয়ার জন্য, কিন্তু কোনো সুযোগই পায়নি। একটা বুদ্ধি বের করে যে তুর্যের রুমে যাবে সেটাও হচ্ছে না। মাথাটাই পুরো জং ধরে গেছে, কোনো বুদ্ধি মাথায় আসছে না। একবার প্রপোজ করে তো রাস্তার পকেটে ছেলেরা থেমে থাকে না, কত শতভাবে পটানোর চেষ্টা করে যায়। তাহলে সে কেন একবার আই লাভ ইউ বলে বসে থাকবে? তুর্য ভাইকে পটানোর নানান চেষ্টা চালাতে হবে। এইসব ভাবতে ভাবতে তার মাথায় একটা আইডিয়া এলো।
সে তো রেজাল্ট দেখানোর অজুহাত নিয়েও তুর্যের রুমে যেতে পারে ভেবেই তড়িহড়ি করে রেজাল্ট শিটটা হাতে নিয়ে বেরোলো। কোনো সংকেত ছাড়াই তুর্যের রুমে প্রবেশ করলো। রুমে নেই তুর্য। সে এদিক সেদিক তাকিয়ে দেখলো ওয়াশরুমের দরজা বন্ধ। সে আরাম করে খাটে বসলো। কিছুক্ষণ পর তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে তুর্য বের হলো। বেরিয়ে আহিকে দেখে অবাক হলো সে, তবে কিছু বলল না। পা চালিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আহি এক দৃষ্টিতে তুর্যের দিকে চেয়ে আছে। তুর্য ভাই তার স্বামী হলে মন্দ হবে না। তুর্যের গায়ে টি শার্টটার অধিকাংশ জায়গায় ভেজা, কি আকর্ষণীয় লাগছে দেখতে। ইদানিং কেন যেন তুর্যকে বেশি সুন্দর লাগে আহির কাছে। আচ্ছা, তুর্য ভাইকে রূপচর্চা করে দিয়েছেন নাকি? না হলে হুট করে এত ভালো লাগার কারণ কি? সে তো আর তুর্যকে ভালোবাসে না, যে যার কারণে ভালো লাগছে। নেহাত ফিকশনাল ম্যানের মতো দেখতে, তাই এত কাঠখড় পোড়াচ্ছে। রাতের বেলা গোসল করলেন কেন তুর্য ভাই? ভাবনা থেকে বেরিয়ে প্রশ্ন করলো আহি। সব কৈফিয়ত তোকে দিতে হবে? বলে কি হয়? কপট অভিমানী সুরে বলল কথাটা আহি। বউয়ের কাছ থেকে এলাম, তাই শাওন নিয়েছে। কেন নিয়েছে বুঝছিস তো? নাকি ব্যাখ্যা করতে হবে? আপনার আবার বউ আছে নাকি? বলে উচ্চস্বরে হাসতে লাগলো আহি। কি জন্য এসেছিস বল? তুর্যের কথায় আহি হাসি থামিয়ে দিয়ে বলল, আমার রেজাল্ট দেখাতে এসেছি আপনাকে, এই দেখুন। বলে এগিয়ে গিয়ে রেজাল্ট শিটটা তুর্যের দিকে এগিয়ে ধরলো সে। তুর্য হাত বাড়িয়ে নিলেও সে কাগজটা নিয়ে ডিভানের ওপর গিয়ে বসলো। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আহি এগিয়ে গিয়ে বলল, আর এইটুকু? বলেই থেমে গেল সে। বাকি কথাগুলো বলতে ভয় বুক কাঁপছে তার। তুর্য কাগজটার দিকে নজর রেখে প্রশ্ন ছুড়ল, আর কি? আর আই লাভ ইউ। আহি একটু সময় নিয়ে কথাটা বলে তুর্যের হাত থেকে কাগজটা টান দিল। ভেবেছিল খপ করে কাগজটা টেনে নিয়ে ভৌ দৌড় দিবে সে, কিন্তু সেটা আর হলো কোথায়। কাগজটা টান দেওয়ার জন্য হাত বাড়াতে তুর্য খপ করে ওর হাতের কবজি ধরে ফেলেছে। তাল সামলাতে না পেরে আহি হুমড়ি খেয়ে তার গায়ের ওপর গিয়ে পড়ে গিয়েছে। ঘটনার আকস্মিকতায় তুর্য বসা অবস্থায় ডিভানে হেলে পড়েছে। আপাতত আহি তার উপর হয়ে চোখ বন্ধ করে পড়ে আছে। আর সে নিজের দুই হাতে আহির দুই হাতের উপরিয়াংশ ধরে নিজের থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রেখেছে। আহির মুখপানে তাকিয়ে থেকে তুর্য গম্ভীর গলায় বলল, সারাক্ষণ ভাই ভাই বলে মুখে ফেনা তুলে ফেলিস, আর এখন এসে বলতে লজ্জা লাগছে না তোর, বেয়াদব? আহির হার্টবিট অস্বাভাবিক রকমই বেড়ে গিয়েছে। এভাবে কখনোই সে তুর্যের এতটা কাছাকাছি আসেনি। বড়জোর কয়েকবার তুর্য ভাই তার হাতখানা ধরেছে, সেটাও হাতে গোনা কয়েকবার। নিজের অনুভূতি তোয়াক্কা না করে সে বলল, আপনি জানেন না, হুমায়ুন আহমেদ বলেছেন কাউকে ভালোবাসলে বলে দাও, কেননা আক্ষেপ আফসোস নিয়ে দুনিয়া ছাড়তে নেই। আর হ্যাঁ, পুনর্জন্ম হবে না। দ্বিতীয়বার তোর মুখে কথা শুনলে পুনর্জন্ম তো দূরে থাক, এই জন্ম হারাবি। বলেই নিজের গায়ের উপর থেকে আহিকে এক প্রকার ধাক্কা দিয়ে সরালো তুর্য। কেন জানি এবার খুব খারাপ লাগলো আহি। সে কি ইচ্ছা করে গায়ের উপর পড়েছে নাকি? হাত ধরে টান না দিলে তো আর পড়তো না। এত জোরে ধাক্কা মারার কি আছে? কিন্তু সে হাল ছাড়লো না। তুর্য কেন তাকে রিজেক্ট করেছে মনে মনে সেসব কারণ খুঁজে বের করে পুনরায় বলতে আরম্ভ করলো, আমাকে রিজেক্ট কেন করছেন তুর্য ভাই? আপনি কি আমার হাইট দেখে না করে দিলেন? দেখুন, আমি 5 ফিট 4। আপনি অযথা খাম্বার মতো লম্বা, এজন্যই আমাকে আপনার সামনে খাটো খাটো দেখায়, নাকি আপনার শরীর গন্ডারের মতো চ্যাপটা কে জানে। আর এইদিকে আমি তালপাতার শেপ পাই এই জন্য, নাকি আমি ফর্সা আর আপনার গায়ের রং অতটা ফর্সা না এই জন্য। দেখুন তুর্য ভাই, পুরুষ মানুষকে একটু ডিপ কালারেই বেশি ভালো লাগে। আপনার গায়ের রং আর একটু চাপা হলেও প্রবলেম ছিল না আমার। কি করব বলুন, এগুলো তো আল্লাহই দিয়েছেন, আমাদের তো আর হাত নেই এতে। এক নাগারে কথাগুলো বলে থেমে গেল আহি। তুর্য এতক্ষণ খুব মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিল। আহি ননস্টপ বকবক করে থেমে যাওয়ার পর সে চোয়াল শক্ত করে বলল, তারপর থামলি কেন? ও হ্যাঁ, আপনি কি আমাদের এজ গ্যাপ নিয়ে ভয় পাচ্ছেন? কোনো ব্যাপার না। তুমসে তুম তাক নাটকের নায়িকার বয়স 19 আর নায়কের 46। তুর্য এবার উঠে দাঁড়ালো, দাঁতে দাঁত চেপে বলল, তুই আমাকে কনভিন্স করতে এসছিস নাকি অপমান করতে? তোর কি মনে হয় আমার বয়স 46? আর কি আমি খাম্বা গন্ডার? এক্ষুনি দূর হম রুম থেকে, না হলে। তুর্যকে এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজতে দেখে আহি এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। এবারের মতো জানে বাচক, ফের না হয় নতুন উদ্যমে আবারও ফিরে আসবে। তবে নেক্সট টাইম আসার সময় আগে একটা স্ক্রিপ্ট রেডি করে নেবে, সেগুলোকে সুন্দর করে খাতায় লিখবে, তারপর টানা মুখস্থ করবে।
সেবারের উল্টোপাল্টা প্রশংসা করবে না। সে এমনভাবে কথাগুলো সাজাবে সরাসরি তুর্য ভাইয়ের হৃদয়ে এসে বিঁধবে, একেবারে তীরের ফলার মতো। তখন তিনি নিজে থেকেই বলবেন, আহি বোন আমার, আমাকে বিয়ে কর প্লিজ। ধুর, কী সব ভাবছে সে। তুর্য ভাই তাকে বোন কেন বলবে? সুন্দর একটা আদরে নাম দেবে, এই যেমন জান, কলিজা, কিডনি, ফুসফুস, আরও কত কি। সারাদিন অফিসের ব্যস্ততা, হিসাব নিকাশ, ফোন কল, মিটিং সহ অফিসিয়াল যাবতীয় কার্যক্রম সেরে বাড়ি ফিরেছেন আসলাম চৌধুরী। আজ দুপুরের দিকে অফিস থেকে ফিরেছেন তিনি। ঘড়ির কাঁটা তখন 1:27। রাস্তাঘাটে কেমন যেন ভ্যাপসা গরম। তিনি রুমে এসেই আগে এসি চালালেন, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গোসল সারলেন, তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে হাঁক ডাক শুরু করলেন। আইরির মা কোথায় গেলে? এই তো আসি। রান্নার কাছে ব্যস্ত ছিলেন মারুফা বেগম। রান্না প্রায় শেষ দেখে এখন 3 যা মিলে একে একে খাবারগুলো এনে ডাইনিং টেবিলে রাখছেন। গলা উঁচু করে স্বামীর ডাকে সাড়া দিয়ে আঁচলে হাত মুছতে মুছতে ঘরে প্রবেশ করলেন তিনি। স্বামীর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ বলো। আকাশি রঙের পাঞ্জাবিটা পরিষ্কার করছিলে? হ্যাঁ করেছি। বলেই বেলকানির থেকে পাঞ্জাবিটা এনে আসলাম চৌধুরীর দিকে এগিয়ে ধরলেন মারুফা বেগম। আসলাম চৌধুরী পাঞ্জাবিটা নিয়ে পড়তে পড়তে বললেন, এখন আসতে পারো। মারুফা বেগম যেতে গিয়ে আবারও পা থামিয়ে পেছনে ঘুরলেন, তারপর জিজ্ঞেস করলেন, তুর্যের সাথে কথা হয়েছে? হুম। কি বললো ছেলেটা? বলো, পরে বলবো। মারুফা বেগম হাসতে হাসতে বললেন, তাহলে মনে হয় আহি দুষ্টুমি করেছে, তাই ওকে ভয় দেখানোর জন্য বলেছে। হ্যাঁ হতে পারে। কি রান্না হচ্ছে আজ? মারুফা বেগম রান্না হওয়া বিভিন্ন আইটেমের নাম বললেন, তারপরে আরো কিছুক্ষণ সাংসারিক আলাপ আলোচনা করলেন দুইজনে। পড়া কমপ্লিট করে রাত 2টা নাগাদ বিছানায় উপর হয়েছে আহি, তবে ঘুমানোর উদ্দেশ্যে তার মোটেও নেই। এখন ঘড়ির কাঁটায় 3:15 বাজে। সে ফোন ঘাটাঘাটি করছে। এমনি সময় রিলস নিয়ে পড়ে থাকলেও আজ পড়ে আছে চ্যাট জিপিটি নিয়ে। টপিক হাউ টু প্রপোজ। প্রথমে ইউটিউব, পরে গুগলে সার্চ দিয়েছে, কিন্তু মনের মতো কোনো ভিডিও বা লেখা পায়নি সে। তারপর চ্যাট জিপিটির কথা মাথায় আসে। আপাতত তার সাথে আলোচনায় ব্যস্ত আছে। একবার লিখছে, হাউ ক্যান আই ওন মাই কাজিনস হার্ট? তো আরেকবার লিখছে, হাউ ক্যান আই অ্যাট্রাক্ট মাই কাজিনস অ্যাটেনশন? কিন্তু চ্যাট জিপিটি যেটা বলেছে সেটা কোনোভাবেই তার মন মতো হচ্ছে না। তাই এবার বড়লোকি ভাষা ইংরেজি ছেড়ে খাঁটি বাংলা ভাষায় লেখার চিন্তা ভাবনা করলো। আসলে হিসাব ইংরেজি টিংরেজি তার সাথে যায় না, এটা তো তুর্য ভাইয়ের ভাষা, তাই সে এবার বাংলাতেই টাইপ করলো। আসলে চ্যাটু, তুমি বুঝছো না, আমার কাজিন হলো আনরোমান্টিক, খিটখিটে মেজাজের, রকচটা টাইপের, মুখ পোড়া। তোমার মতো এত অকেজো কথাও বলে না, সব কথা শর্টকাটে বলে। এবার বলো, এই খাটাস লোককে কিভাবে প্রেমের জালে ফাঁসাবো? লেখাগুলো টাইপিং সেরে সেন্ড করেছে মাত্র, এর মধ্যেই শান্ত কল করেছে। অবাক হলো আহি, এত রাতে শান্ত কেন কল করলো? সে তড়িঘড়ি করে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সন্দিহান গলা ভেসে আসলো। এই আইপু, খবর কি তোর? এখনো ঘুমাচ্ছিস কেন? এত রাতে অনলাইনেই বা কি করছিস? এক নাগারে প্রশ্নগুলো করে থামলো সে। আহি একটা হাই ছেড়ে বেসুরো গলায় গাইতে শুরু করলো, কত কি যে ভাবি আমি, কেমন হবে আমার স্বামী, 2 চোখে ঘুম নাই রে, আমার 2 চোখে ঘুম নাই রে। পাশেই তুর্য ভাইয়ের রুম, গলাটা ছেড়ে গা। ঘুম তো এমনিতেই নেই, আর চোখ দুটো খুলে নিয়ে যাবে। তখন না থাকলো চোখ, আর না থাকলো ঘুমের চিন্তা। সাধে তুর্য ভাইয়ের চামচা বলি তোকে, একটা সিরিয়াস কাজ করছিলাম, মুডটাই দিলি নষ্ট করে। মেজাজ দেখিয়ে কথাগুলো বলে কল কেটে দিল আহি। কলটা কাটতেই তার খেয়াল হলো, তাহলে শান্ত এত রাতে কি করছে? ধুর, এই প্রশ্নটা তো সেও করতে পারতো। আসলে চোর চলে গেলে বুদ্ধি আসে, কথাটা মিথ্যা নয়। শান্ত মোবাইলের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, সিরিয়াস আলট্রা প্রো ম্যাক্স। কাল তো বাড়িতে অনুষ্ঠান, পরশু সে আহিকে দেখে নেবে। একবার যদি জানতে পারে মোবাইলে কি করছে, আর যদি কোনো ছেলে ঘটিত ব্যাপার হয়, তাহলে তাকে আর পায়কে ব্ল্যাকমেল করে করে ইচ্ছা মতো কার্য হাসিল করতে পারবে। 4টায় এতিমখানায় খাবার দেবেন বলে ঠিক করেছেন আকবর চৌধুরী। আর একদিনে হওয়ায় এক একজন এক এক জায়গায় যাবেন বলে সবাই মিলে আলোচনা করে ঠিক করেছেন। আকবর চৌধুরী, আসলাম চৌধুরী, আসিফ চৌধুরী আর তুর্যই 4 জন যাবে। এসব বিষয় যখন আলোচনা চলছিল তখন শান্ত বলে, আমিও যাব।
শান্তের দেখা দেখে প্রান্ত, আহি আর তাহিরও যাওয়ার জন্য বায়না ধরে। মূলত তারাও আগে থেকে যেতে চাইছিল, কিন্তু ভয়ে বলে উঠতে পারেনি। শান্ত বলায় সাহস পেয়ে তারাও একে একে বলে উঠেছে। তখন আকবর চৌধুরী বললেন, আচ্ছা ঠিক আছে শান্ত, আসলামের সাথে যেও, প্রান্ত আসিফের সাথে, আর আহি তুর্যের সাথে যা। তুর্য বলল, আপনার একা যাওয়া ঠিক হবে না। আর তাহি আহির উদ্দেশ্যে বলল, বড়াবু, আমরা দরকার হয় আপনার সাথে যাব, তবু প্লিজ যাব। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।